আচ্ছা, আমরা মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়টা দেখব। এই অধ্যায়টা কিন্তু মোটামুটি অনেক বড় আছে এবং ইন্টারেস্টিং একটা অধ্যায় স্টুডেন্টের কাছে। এই অধ্যায়টা আমরা অনেক মজা করে জিনিসটা পড়বো। আমরা যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা আমরা নিচের দিকে যাই, আমরা দেখি এইখান থেকে কোন ধরনের কোশ্চেন প্যাটার্নগুলো এসে থাকে। আচ্ছা, আমাদেরকে প্রথম জানতে হবে যে মুখ্য জননাঙ্গ আর আনুষঙ্গিক জননাঙ্গ দেখতে পারতেছো, এই দেখো এই দুইটা জিনিস। এখন এই দুইটা জিনিস কি? আমাদের স্পাম উৎপন্ন হয় না, সেই উৎপাদনের যে কাজটা করে থাকে সেটাকে আমরা বলবো মুখ্য জননাঙ্গ, বোঝা গেছে? আর যেটা আনুষঙ্গিক জননাঙ্গ, এ কি করে থাকে? তোমার ওই স্পামটা পরিবহনের কাজ করে থাকে। তাহলে বুঝতে পারছো? তাহলে গোলমাল করা যাবে না। পরিবহনের কাজ করে থাকে আনুষঙ্গিক জননাঙ্গটা, আশা করি বুঝাইতে পারছি। এখন স্ক্রোটাম এই ওয়ার্ডটা বুঝতে হলে তোমাকে চিত্রটা খেয়াল করতে হবে। আমরা একটু পরের পৃষ্ঠায় যাই, চিত্রের দিকে দেখো। এখানে একটা শুক্রাশয় দেখতে পারতেছো, দেখো একজোড়া শুক্রাশয় দেখা যাচ্ছে না? এই যে এটা। এখন এইটা কিন্তু একটা আবরণে আবৃত থাকে, একটা আবরণে আবৃত থাকে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে আমাদের এই অধ্যায়টা একটু ভালোভাবে জানতে হবে। এখানে ভাই শেখার বিষয়, এখানে লজ্জার কিছু নাই। আমি যদি বলি যে দেখো এখানে হচ্ছে কি, যে এই যে স্কোটাম লেখাটা দেখো, মানে আবরণ। আমাদের শুক্রাশয়টা যে আবরণ দিয়ে আবৃত থাকতেছে সেইটাকে আমরা বলতেছি, এই যে বাহিরের যে আবরণ সেটাকে আমরা বলতেছি স্ক্রোটাম বা থলি। তার মানে স্ক্রোটাম বলতে হচ্ছে একটা থলি যেখানে আমাদের শুক্রাটা থাকতেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা এই অধ্যায়টা ইম্পর্টেন্ট এই জন্য পড়তেছি ভালোভাবে। ভাবিও না যে শর্ট সিলেবাসের বাইরে থেকে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট দেখে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তাহলে আমাদের বোঝা গেছে যে স্কোটামটা কি। এখন এখানে পড়ো যে একটা থলি সদৃশ অঙ্গ, বোঝা গেছে? তাহলে এটা একটা হচ্ছে কি থলি, যেখানে আমাদের মানে তোমার কি থাকে, শুক্রাশয়গুলো থাকে, সরি শুক্রাশয়গুলো না, শুক্রাশয় থাকে, বোঝা গেছে? এখন শুক্রাশয় হচ্ছে দুইটা। এখন এই দুইটা যে অবস্থান করে সেই জিনিসটাই কিন্তু আমাদের স্ক্রোটাম, যেখানে অবস্থান করে, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো তোমরা এটা। আর বোঝার কিছু নেই এখানে। আর আমাদের যেমন বৃক্ষে ছিল না, বাম বৃক্ষটি ডান বৃক্ষ অপেক্ষা সামান্য বড় হয়ে থাকে, তেমন এখানেও একটা কথা বলছে, দেখো যে স্ক্রোটামে বাম দিকেরটা, মানে বাম দিকের শুক্রাশয়টা তোমার কিছুটা তুলনামূলকভাবে বড় এবং ঝোলা হয়ে থাকে। এই কথা একটু মাথায় রাখতে হবে, বোঝা গেছে? এখন এই যে সেন্টিমিটার গুলো দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে না। আমাদের লাগবে কি, যে প্রত্যেকটা শুক্রাশয়ের ভিতরে 1000টা শুক্র সেমিনিফ্রাস নালিকা থাকে। এখন এই যে আমাদের যে শুক্রাশয় আছে এর ভিতরে নালী থাকে এরকম হাজারো, অসংখ্য, হাজারো না, এক কথায় 1000টি, বুঝতে পারছো? এই নালিকাগুলো থাকে। এই নালিকাগুলো কি করে থাকে, মানে একদম, মানে একটা কোষে ডুবানো থাকে। সেই কোষটাকে আমরা কি বলবো, যে লেডিক কোষ। এই নালিকাগুলো যে থাকে, একটা তো তরলে আবৃত থাকে, সেটার নাম হচ্ছে কি লেডিক কোষ। আমরা লেডিক কোষ সম্পর্কে একটু পরে বিস্তারিত জানতেছি, কিন্তু আমি বলে রাখি, দেখো এলটি, এইটা লেট কথাটা মনে রাখবা, যে লেডিক কোষ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হয়ে থাকে। সেটা কি, যে লেট মানে এলতে কি, এলতে হচ্ছে লেডিক, বোঝা গেছে? আর টিতে হচ্ছে টেস্টোস্টেরন, এই হরমোনটা কিন্তু লেডিক কোষ থেকে উৎপন্ন হয়ে থাকে। আমি বুঝতে পারছি? এই কথাটা কিন্তু ভালোভাবে খেয়াল করে রাখবা। আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠাটা যাই, একটু খেয়াল করো, দেখো। আমি যদি তোমাদেরকে এখানে দেখাই যে আমরা কি নাম শুনছিলাম যে স্পারমাটোজেনেসিস, উওজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস কথাটার অর্থ হচ্ছে কি, তোমার শুক্রাণু উৎপন্ন, মানে শুক্রাণু যে প্রক্রিয়াভাবে উৎপন্ন হয় সেটাকে স্পারমাটোজেনেসিস। আর উওজেনেসিস কি, ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে। আমরা মোটামুটি কিন্তু এগুলো সবাই জানি। এখন আমি যদি বলি যে লেডিক কোষ, দেখো এখানে আবার আসছে, তাহলে এই যে কথাটা এখন কি মিলে গেছে? আমাদের মনে রাখতে হবে এলটি এইভাবে, কারণ অনেক হরমোন থাকে যেটা আমরা মনে রাখতে পারি না। তার মানে আমরা কিভাবে মনে রাখবো, দেখো যে এল টি এই কথাটা দ্বারা, যে এলতে লেডিক কোষ আর টিতে টেস্টোস্টেরন, বোঝা গেছে? তাহলে এখন দেখো যে মানুষের শুক্রাশয় কিন্তু প্রতি সেকেন্ডে যে স্পার্ম উৎপন্ন করে থাকে এর সংখ্যাটা কতটা, 1500 সেকেন্ড। এইটা মনে রাখতে হবে যে 1500 সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত, 1500 সেকেন্ড শুক্রাণু উৎপাদন করে থাকে। বুঝতে পারতেছো? এই দেখো, আমি যদি বলি যে এখন আমাদের যে শুক্রাশয় আছে এগুলো কিন্তু আবরণে আবৃত থাকে। আমাদের শুক্রাশয়গুলো আবরণে আবৃত থাকে, এগুলোকে কিছু ভাগ করছে। আর একটু আগে পড়াইলাম না তোমার সেমিনিফ্রাস নালিকা 1000টা থাকে। এই যে 1000টার মতো অনেকগুলো থাকে আমাদের শুক্রাশয়ের ভিতরে। তারপরে তো এই যে স্ক্রোটাম নামক একটা আবরণ থাকে। এটাই তো নাকি? এখন এই জিনিসটা কিন্তু অনেকগুলো যখন একসাথে যুক্ত হয় সেটাকে আমাদের বলা হয় ভাষা ইফারেন্সিয়া। বুঝতে পারছো? এই জিনিসটা মিলিত হয়ে কি করে থাকে, তোমার এপিডার্মিসটা গঠন করে থাকে। বোঝা গেছে? যে এপিডার্মিসের যে আবরণটা আছে সেটা কিভাবে গঠিত হয়, ভাষা ইফারেন্সিয়া গুলো মিলিত হয়। তার মানে ভাষা ইফারেন্সিয়া গুলো কি, ওই সেমিনিফ্রাস নালীগুলো থেকে এইটা বলতেছে যে এপিডার্মিস। বোঝা গেছে? আর এইটার হচ্ছে কি কিছু অংশ থাকে, যেমন মস্তক, দেহ বা এপিডার্ম মানে মধ্যখণ্ডটা। আরেকটা হচ্ছে কি লেস বা কর্ডা, যেটা আমরা এই কর্ডা নামটা তোমার কোথায় শিখছিলাম, তোমার মাছের ক্ষেত্রে শিখছিলাম কিন্তু, আমরা যখন মাছ পড়ছিলাম মাছের গঠন। বুঝতে পারছো? দেখো আমি যদি একটু এখন দেখাই তোমাদেরকে নিচের দিকে, দেখো এখান থেকে তোমার আর কি লাগবে, যে এখানে আর কিছু লাগবে না, না এখানে আর কিছু নাই। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, দেখো এখানে কিছু ডাটা আছে আমাদের, যে এই যে আমরা একটু আগে বললাম না ভাষা ইনফারেন্সিয়া। এখন এইটার কাজ কি হয়ে থাকে, এটার কাজ কি হচ্ছে, তোমার দ্রুত শুক্রাণু পরিবহন করা, পরিবহনের কাজ করে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে জমাও রাখে, এই কাজটা একটু মনে রাখতে হবে। তারপর দুইটা, একটা পরিবহনের কাজ করে থাকে আর একটা কি করে থাকে, জমা রাখে।
এখন আমি যদি বলি যে সেমিনাল তরল, এই সেমিনাল তরলটা কি করে থাকে তোমার, আমাদের কিন্তু যে বীর্য থাকে এখানে কিন্তু তোমার 70% বীর্য থাকে, বাকি কিন্তু অনেক উপাদান থাকে। আমরা যে দেখি যে এটা কিন্তু পরিমাণটা অল্প পরিমাণে হয়ে থাকে, আমরা যে ভাবি যে পুরোটাই তরল বীর্য, কিন্তু না, এখানে 70% থাকে, তার মধ্যে বেশিরভাগই তোমার একটু পানি 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 থাকে। এর মধ্যে বীর্যের প্রধান উপাদান হচ্ছে কি দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেটস, ইনোলেজ, সরি ইনোসিটল। এখন এই উপাদানগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদের যে স্পার্মগুলো থাকে এগুলো কিন্তু, স্পার্ম বললাম তো অল্প পরিমাণে থাকে, কিন্তু একে কিন্তু ভালো রাখতে মানে সতেজ রাখতে এখানে একটা তরল থাকে, তরল পদার্থ থাকে। বুঝতে পারছো? এই সিমেনে কিন্তু গোটাটাই সিমেন্ট না, এখানে একটা তরল পদার্থ থাকে, সেটাকে বলা হচ্ছে সেমিনাল তরল। আমি কি বুঝাইতে পারছি? এখন এই জিনিসগুলো কি করে থাকে, এই সেমিনাল তরলটাকে তোমার মানে সেমিনাল তরলটা তোমার বীর্যকে ভালো রাখে, সতেজ রাখে, মানে পুষ্টি উপাদান প্রধান হিসেবে কাজ করে থাকে। আমি আশা করি বুঝাইতে পারছি যে সেমিনাল তরলটা কি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। এখন যদি যাই যে দেখো, খাঁটি বাংলা ভাষায় কথা না বললে তো মানুষ বুঝে না অনেকে, যে স্ক্রোটাম ও শিশ্ন, তার মানে আমরা স্ক্রোটাম বুঝতে পারলাম যে থলিটা, আর শিশ্ন বলতে কি বাংলা কথায় নুনু। বুঝতে পারছো? তাছাড়া আমি বুঝাইতে পারতেছি না, কারণ আমি যদি এমনি তোমাদেরকে বলে যাই তোমরা ওইভাবে বুঝতে পারবো না। আমি চিত্র সহ দেখাচ্ছি, এখানে লজ্জার কিছু নাই, আমাদের তো জানতে হবে। আচ্ছা, আমি যদি বলি যে দেখো, এখানে বলতেছে যে স্ক্রোটাম, আচ্ছা দেখা যাচ্ছে কি যে স্ক্রোটাম শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রা রক্ষা করে থাকে। আচ্ছা দেখো, আমাদের কিন্তু যে শুক্রাণু উৎপন্ন হয় এখানে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম রাখা হয়, কারণ ওই তাপমাত্রায় তোমার এই জিনিসটা গঠন হয়, আর এই গঠন হতে কিন্তু তোমার একটা স্বাভাবিক টেম্পারেচার থেকে তাপমাত্রাটা একটু নিম্ন রাখা হয়, কারণ স্বাভাবিক টেম্পারেচারে জিনিসটা তৈরি হতে পারে না। তার মানে এখানে আমাদের একটা অন্য এক্সট্রা ইনফরমেশন থাকে যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্ন রাখা হয় শুক্রাণু উৎপাদন যখন হয়, মানে ওই স্ক্রোটামে, আমাদের স্ক্রোটাম আছে না ওই থলিটা, ওই থলিতে তাপমাত্রার 2 ডিগ্রি কম থাকে। বুঝতে পারছি? এখন দেখো, শিশ্ন বা পুরুষাঙ্গ বা নুনু, এক কথায় যেটা, এখন এখানে কি থাকে, আমাদের এই গঠনটা একটু দেখি। ছেলেদেরকে তো আর কিছু বলতে হবে না, আহ, অনেক এক্সপার্ট এরা। আর তাও বলি দেখো, এর ত্বকের নিচে চর্বি নেই। আচ্ছা, আমাদের যদি এই যে শিশ্ন, এখানে যদি তোমার চর্বি থাকতো তাহলে জিনিসটা কিন্তু ফুলে একদম শেষ হয়ে যেত। মানে এই জিনিসগুলো এইভাবে বলার কারণ কি, কারণ তোমরা পরবর্তীতে এই কথাগুলো মজার ছলে বলা হচ্ছে না, এই কথাগুলোই মনে থাকবে। এগুলো কিন্তু আমাদের অন্য টপিকস না, পড়াশোনার ভিতরেই কিন্তু টপিকসগুলো। তার মানে আমরা এগুলো একটু ফিল করে পড়ি, তাহলে জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, আর ব্যাঙ্গের ছাতা আকৃতির লাল মুন্ডকে বলা হয় গ্লান্স পেনিস। তার মানে আমাদের সামনে যে ব্যাঙ্গের ছাতা আকৃতির যে জিনিসটা থাকে এটাকে আমরা বলবো কি গ্লান্স পেনিস। তার মানে এখানে কোনো চর্বি থাকে না, যেভাবেই পড়ি এখন তো বোঝা গেল যে এখানে কোনো চর্বি থাকে না, নো, বোঝা গেছে? থাকলে ফুলে যেত। আর সামনে যে অংশটা থাকে মুগুর আকৃতি যে অংশ, সেটাকে বলা হয় ক্লান্স পেনিস। আর এই মুগুর আকৃতির অংশটা কিন্তু আমাদের ছোটবেলায় ঢাকা থাকে, এটাকে কি বলা হয় প্রিপিউস। এটা একবার পরীক্ষা আসছিল, মেডিকেল ইউনিভার্সিটি আসছিল কিন্তু, যে প্রিপিউস কি করে থাকে, তোমার এই কোশ্চেনটা হয়ে থাকে যে মুসলমানের সময় কেটে ফেলা হয় যাতে গ্লান্স পেনিসটা বের হয়ে আসে। বুঝতে পারছো? এখন কি তোমরা পরিষ্কার? বাংলা কথা বলে কি উপকার হইলো? আশা করি বুঝাইতে পারছি। আর একটা কথা মনে রাখতে হবে যে প্রোস্টেট গ্রন্থিটা কি হয়ে থাকে, নাশপতি আকৃতির হয়ে থাকে। আমি চাই এই অধ্যায়টা আমাদের এই পেজ থেকে সবচেয়ে বেশি একটা ভালো বেস্ট ক্লাস হবে, এই অধ্যায়টা ধরে ধরে অল্প একটু করে আনন্দের সহিত আমরা পড়াবো। আচ্ছা, আমি দেখাই এই পেজে কি আর কিছু আছে। আচ্ছা, প্রোস্টেট গ্রন্থি আমরা বললাম যেটা নাশপতি আকৃত হয়ে থাকে। আর একটা ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বাল্বো ইউরেথ্রাল। বাল্বো ইউরেথ্রাল, এটাকে অনেকে কি বলে থাকে, কাউপার গ্রন্থিও বলে থাকে। আচ্ছা, এই বাল্বো ইউরেথ্রাল বা কাউপার গ্রন্থি, আচ্ছা এটা সম্পর্কে আমরা যদি বলি একটু, দেখো এই যে ইউরেথ্রার দুই পাশে অবস্থিত, এটা কিন্তু মোটর দানার মতো হয়ে থাকে। আচ্ছা, এই মোটর দানাটা কি, আমি যদি একটু বাল্ব ইউরেথ্রাল সম্পর্কে তোমাদেরকে খোলাখুলি বলি, দেখো যে সঙ্গমের সময় এ গ্রন্থি থেকে মিউকাস নিঃসৃত হয় যা যোনিপথকে পিচ্ছিল করে। আচ্ছা, আমরা যখন সেক্সুয়ালি অ্যাডেড হই একদম, সেই সময় কিন্তু এই জিনিসগুলো তোমাদের ওইভাবে মানে বোঝা যায় না, কিন্তু এখান থেকে যে একটা হরমোন নিঃসৃত হয় এটা কি করে থাকে, তোমার যোনিপথটাকে পিচ্ছিল করে, যার কারণে সেক্সুয়ালি অ্যাটাচমেন্টটা ভালো হয়। তার মানে আমাদের কোশ্চেন কিন্তু এইটা আসে যে কোন জিনিসটা পিচ্ছিল করে, তাহলে সেটা হচ্ছে কি বাল্বো ইউরিথ্রাল এই জিনিসটা, বা কাপার গ্রন্থি এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, নামটা মনে রাখতে হবে যে সেই নামটা কি, বাল্বো ইউরিথ্রাল বা কাপার গ্রন্থি। এটা কিন্তু কাপার গ্রন্থি এই হিসেবেও আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের আজকের টপিকস এই পর্যন্তই থাকলো, বাকিগুলো নেক্সট ক্লাসে দিতে যাবো। এটা একটা প্লেলিস্ট বানাবো আমি, এটা 30-40টা মতন একটা করে প্লে লিস্ট হবে জাস্ট। এখানে বেশি ক্লাস নেই, এটা 10 থেকে 12 মিনিটের মতো করে একটা ক্লাস করলে তোমার এই অধ্যায়টা ভালোভাবে কাভার হয়ে যাবে। আমরা এই অধ্যায়টা সংকোচের কারণে অনেকে ভালোভাবে বুঝতে পারি না, ভালোভাবে করতে পারি না। আশা করি এই ক্লাসটা করার পর তোমাকে আর বইও পড়তে হবে না, জাস্ট প্র্যাকটিস করবা কিছু। এই অধ্যায় থেকে এইভাবে পড়ানোর কারণ হচ্ছে এই অধ্যায় থেকে কোশ্চেন আসে, এই অধ্যায় থেকে অনেক কোশ্চেন আসে। তুমি যদি পিছনের দিকে যাও অনেক কোশ্চেন দেখতে পারবা, অ্যাক্টোটার্ম, অ্যান্ডোটার্ম, ওইটা হচ্ছে হট টপিক এই অধ্যায়ের। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।